সুপ্রভাত বন্ধুরা। আজ 23 এপ্রিল বৃহস্পতিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ, সাহিত্য ও সংস্কৃতির সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করার পরেও হামলায় ইতি টানল না ইরান। এবার তাদের নিশানায় দুটি পণ্যবাহী জাহাজ। বুধবার হরমুজ প্রণালীর ওমান উপকূলবর্তী অঞ্চলে ইরানের ইসলামী রিপাবলিকান গার্ড বাহিনী জাহাজ দুটিতে হামলা চালায় বলে দাবি জানালো ব্রিটেন। ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই ওমান থেকে প্রায় 15 নটিক্যাল মাইল উত্তর পূর্বে পণ্যবাহী একটি জাহাজের কাছে আইআরজিসির গান বোট চলে এসে ভারী মেশিন গান থেকে গুলি চালায়। এতে জাহাজটির নিয়ন্ত্রণ কক্ষ এবং ব্রিজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তাদের সামরিক বাহিনী বারবার সতর্ক করার পরেও জাহাজটি সাড়া দেয়নি, তাই সমুদ্র আইন অনুযায়ী ওই জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বন্দরগুলিতে মার্কিন নৌসেনার অবরোধ অব্যাহত রাখা হবে বলে মঙ্গলবার গভীর রাতে জানিয়েছেন তিনি। ট্রাম্পের ঘোষণা পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি মেয়াদ বাড়াচ্ছে আমেরিকা। মঙ্গলবার রাত থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বসার কথা ছিল আমেরিকা এবং ইরানের। মঙ্গলবার সকালে আমেরিকার একটি সংবাদ সংস্থাকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, বৈঠকে অংশ নিতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হচ্ছে তার প্রতিনিধি দল। কিন্তু দুপুরে আমেরিকারই অন্য একটি সংবাদ মাধ্যম দাবি করে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং তার দলবলের পাকিস্তান সফর পিছিয়ে গিয়েছে। এরপরেই রাত্রে সমাজ মাধ্যমে ট্রাম্প লেখেন, যুদ্ধবিরতি নিয়ে ইরান সরকারের অন্দরে গুরুতর মতবিরোধ চলছে, সেটাই স্বাভাবিক। এই পরিস্থিতিতে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আমাদের অনুরোধ করেছেন আপাতত ইরানের ওপর আক্রমণ স্থগিত রাখতে। আমেরিকায় 11 বিজ্ঞানীর গায়েব হওয়ায় ঘটনায় কাঁপছে হোয়াইট হাউস। পর্দার আড়ালে চলছে ভয়ানক খেলা। একে একে 11 পরপর মার্কিন বিজ্ঞানীদের গায়েব হওয়ার ঘটনায় ক্রমেই বাড়ছে আশঙ্কা। এক শীর্ষস্থানীয় মার্কিন আধিকারিক জানাচ্ছেন, যা ঘটছে তাতে এটাই মনে হচ্ছে যেন পর্দার আড়ালে কোনো ভয়ানক খেলা চলছে। তার দাবি, মার্কিন কংগ্রেস এই নিয়ে প্রবল আশঙ্কিত। মার্কিন হাউস কমিটির নতুন চেয়ারম্যান জেমস কোমার ফক্স নিউজের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, মনে হচ্ছে অশুভ কিছু ঘটছে বা আরও বড় কিছু ঘটতে চলেছে। হাঙ্গেরির হবু প্রধানমন্ত্রী পিটার মাজিয়ার বলেছেন, তিনি দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি থেকে তার দেশকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তটি বাতিল করবেন। একে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য মাজিয়ারের দেওয়া সতর্কবার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ আইসিসিতে সদস্যপদ থাকার অর্থ হলো ওই আদালতে গ্রেপ্তারি পরোয়ানা থাকা যে কোনো ব্যক্তি হাঙ্গেরিতে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বর্তমানে সেই দেশ সফর করছে বাংলাদেশের শাসক দল বিএনপির 20 সদস্যের প্রতিনিধি দল। 24 এপ্রিল দেশে ফেরার কথা ওই দলটির। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির ক্ষমতাসীন হওয়ার পরেই সামগ্রিক বিদেশ নীতিতে বদল এসেছে বলে মনে করছেন কূটনীতিকেরা। মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশের বিদেশ নীতি পাকিস্তান এবং আমেরিকা কেন্দ্রিক হয়ে গিয়েছিল। কূটনীতিকদের একাংশের মতে শেখ হাসিনার আমলে বাংলাদেশের সর্বমুখী বিদেশ নীতির প্রতিফলন দেখা যাচ্ছে বর্তমান তারেক জমানায়। আসছি দেশের খবরে। রাস্তা আটকে বিজেপির জনসভার কারণে বিরাট যানজট তৈরি হয়েছিল মুম্বাইয়ের ওর্লি এলাকায়। সেই সময় ক্ষুব্ধ এক মহিলা রাস্তায় নেমে মন্ত্রীর মুখোমুখি দাঁড়িয়ে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সরাসরি দায়ী করেন তাঁকে। মন্ত্রীর উদ্দেশ্যে ওই মহিলা বলেন, রাস্তা ছেড়ে দিন, এখান থেকে বেরিয়ে যান, আপনার জন্য এত মানুষ ট্রাফিকে আটকে রয়েছেন। মঙ্গলবার এই অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী রইলেন ওর্লির মানুষ। আর কয়েক ঘন্টা অপেক্ষা। তামিলনাড়ুর ভবিষ্যৎ নির্ধারণ করতে আজ বৃহস্পতিবার ভোর থেকেই ভোটের লাইনে দাঁড়াবেন রাজ্যের 5,73,00,000 ভোটার। ভোটদানে 24 ঘন্টা আগেও রাজনৈতিক চাপানোতর চরমে। দ্রাবিড়ভূমে ভোটদানের সময় যত এগিয়ে আসছে, রাজনৈতিক মহলের উত্তেজনার পারদও উঠছে চড়চড়িয়ে। এই রাজ্যে ভোট গ্রহণ নিয়ে এমন উত্তেজনা সাম্প্রতিক অতীতে দেখা যায়নি। এর মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে পোস্ট করে তামিলনাড়ুর নাগরিকদের কাছে কংগ্রেস ডিএমকে বাম জোটের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
কর্ণাটকের কোডাগু জেলায় এক মার্কিন পর্যটককে ধর্ষণের অভিযোগ সামনে এলো। ওয়াশিংটন থেকে আসা ওই মহিলাকে স্রেফ যৌন হেনস্থাই নয়, একটি ঘরে 3 দিন বন্দি করে রাখা এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগও সামনে এসেছে। এই ঘটনায় বুধবার ওই হোমস্টের মালিক এবং মূল অভিযুক্ত এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল অভিযুক্ত ঝাড়খণ্ডের বাসিন্দা। সকলকে আগামী 3রা মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রায় 1 সপ্তাহ আগে কোডাগুর এক জনপ্রিয় পর্যটন কেন্দ্রে হোমস্টেতে এই নারকীয় ঘটনাটি ঘটেছে। অভিযোগ, ওই কর্মী রাতের অন্ধকারে মহিলার ঘরে ঢুকে তাকে প্রথম ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ নড়েচড়ে বসেছে। শেষ মুহূর্তে এলো ইভিএম নির্দেশ। ইভিএমে প্রার্থীদের নামের পাশে বোতাম যাতে স্পষ্ট দেখা যায় তা নিশ্চিত করতে প্রিজাইডিং অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে। প্রার্থীদের নামের পাশে থাকা বোতাম টেপ, আঠা বা অন্য কিছু দিয়ে ঢাকা দেওয়া যাবে না। ভোটের গোপনীয়তা লঙ্ঘন করতে ওই বোতামে লাগানো যাবে না কোনো রং, কালি বা সুগন্ধি। এগুলি ইভিএম বিকৃতি হিসেবে গণ্য করা হবে, যা নির্বাচনী অপরাধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সন্ত্রাসবাদী বলায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে নোটিশ দিল নির্বাচন কমিশন। 24 ঘন্টার মধ্যে তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে অভিযোগ জানিয়েছিল বিজেপির প্রতিনিধি দল। তামিলনাড়ুতে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠক করেছিলেন খার্গে। অভিযোগ, সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সন্ত্রাসবাদী বলে মন্তব্য করেন। তিনি বলেছিলেন, বিজেপি এডিএমকে জোটে থাকা এডিএমকে লোকেরা যারা দ্রাবিড় আন্দোলনের নেতা আন্নাদুরাইয়ের ছবি ব্যবহার করেন তারা কিভাবে মোদির সঙ্গে যোগ দিতে পারেন। উনি তো সন্ত্রাসবাদী। ওর দল সাম্য এবং ন্যায় বিচারে বিশ্বাস করে না। তাদের সঙ্গে হাত মেলানো মানে গণতন্ত্রকে দুর্বল করা। এখন রাজ্যের খবর। ট্রেনের নাম সায়রং এক্সপ্রেস। কলকাতা স্টেশন থেকে এই ট্রেন মুর্শিদাবাদ মালদহ হয়ে যাবে নিউ জলপাইগুড়ি। উত্তরবঙ্গের বহু মানুষও ফিরছেন এই ট্রেনে। আসন তো ভরে রয়েছেই, তার মাঝে যাত্রীরা দরজার দিকে যাতায়াতের জায়গাতেও ঠাসাঠাসি ভিড়। পা রাখার জায়গাও নেই কামরাটাই। ব্যাগ রাখবেন না, নিজেকে সেটুকু বুঝছেন না যাত্রীরা, যারা সবাই চলেছেন ভোট দিতে। এরা রাজারহাট নিউ টাউনে রাজমিস্ত্রি কাজ করেন। তাদের বক্তব্য, যেভাবে হোক ভোট দিতে হবে। এশায়ার ভয় ধরিয়ে দিয়েছে, ভোট না দিলে নাম বাদ যেতে পারে। ভয়ের জন্য এমন হুড়োহুড়ি। সংরক্ষিত কামরাতেও ঠাসাঠাসি ভিড়, কোনো রকমে পৌঁছানোর তারা। প্ল্যাটফর্মে ট্রেন ছাড়ার আগে যেন জনসমাবেশ। নির্বাচন কমিশন বলে চলেছে ভোট উৎসবে কি আয়োজন করা হয়েছে। রেলও বলছে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এদিকে তৃণমূল চিঠি দিয়েছে নির্বাচন কমিশনে। সুরাট থেকে বিজেপি ভোট দিতে নিয়ে আসছে মানুষকে, এমন নানাবিধ ভাষণ আর চিঠি চালাচালির মাঝে আমজনতার দিকে তাকানোর সময় নেই কারো। বুধবার কলকাতা সিপিআইএম রাজ্য দপ্তর মুজাফফর আহমেদ ভবনে সাংবাদিক সম্মেলনে সিপিআইএম সাধারণ সম্পাদক এম.এ. বেবি বললেন, এশায়ার বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা আসলে তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার এক প্রক্রিয়া। এদিন বেবির সাথে সাংবাদিক সম্মেলনে ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক লাহিড়ী। বেবি বলেন, বাংলা এবং বাংলার মানুষের উন্নতির জন্য তৃণমূল এবং বিজেপি এই দুই শক্তিকেই পরাস্ত করতে হবে। দুই দলই গণতন্ত্রের ওপর আক্রমণ নামিয়ে এনেছে। সিপিআইএম সাধারণ সম্পাদক বুধবার বলেন, আগামীকাল পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন। স্বাধীনতার পর প্রথম এ রাজ্যে এমন একটি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে যেখানে লক্ষাধিক মানুষ জানেন না তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে সিপিআইএম সাধারণ সম্পাদক বলেন, সাংবিধানিক পদ থেকে জ্ঞানেশ কুমার বিজেপির হয়ে কাজ করছেন। পশ্চিমবঙ্গের বহু মানুষের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, অমিত শাহ ক্রনোলজির কথা বলেছিলেন। সিএএ, এনআরসি, এসআইআর একটি ধাপ ফ্যাসিস্ট হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য। মহিলা সংরক্ষণ বিলের নাম করে ডিলিমিটেশন করে নির্দিষ্ট জায়গায় আসন বাড়িয়ে ক্ষমতা ধরে রাখতে চাইছে। বাংলার মানুষের মন ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা করছে তৃণমূল এবং বিজেপি। অতীতের প্রসঙ্গ টেনে সিপিআইএম সাধারণ সম্পাদক বলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদ ধর্মের ভিত্তিতে বাংলা এবং দেশ ভাগ করেছিল। সেই সময় বাংলার মানুষ তার প্রতিবাদে পথে নেমেছিলেন। পরিচালক ঋত্বিক ঘটক তাঁর একাধিক সিনেমায় সেই যন্ত্রণার কথা তুলে ধরেছেন। গোলমাল সৃষ্টি করতে পারে বলে দাগিয়ে দেওয়া ঢালাও গ্রেপ্তারি চলবে না। সতর্কতামূলকভাবে কাউকে আটক করতে গেলেও তা আইনের নির্দিষ্ট বিধি মেনেই করতে হবে।
বুধবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে জানালো, কমিশন যদি ঢালাও গ্রেপ্তারি সংক্রান্ত এমন কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে তার ওপরেও স্থগিতাদেশ জারি হচ্ছে। হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চ জানিয়েছে, সংবিধানের 324 অনুচ্ছেদের ক্ষমতা সীমাহীন নয়। অন্য আইন থাকলে সেটার অধীনেই কাজ করতে হবে। যদি আইন কোনো কাজ নির্দিষ্ট পদ্ধতিতে করতে বলে তবে সেটাই মানতে হবে। কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবরটি আর কোনো রটনা নয়, এটি আইনি সত্য। বুধবার বিকেলে 5:30 নাগাদ নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি সংক্ষিপ্ত অথচ বিস্ফোরক পোস্টে শ্রীজাত নিজেই জানিয়েছেন, আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, খবরটা ভুয়ো নয়, 100% সত্যি। আপাতত এটুকুই, বাকি কথা পরে হবে। কবির এই স্বীকারোক্তির পরেই রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। কৃষ্ণনগরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতের সেই অ্যারেস্ট ওয়ারেন্টে দেখা যাচ্ছে 22 এপ্রিল 2026 তারিখের শিলমোহর দেওয়া ওই ওয়ারেন্ট অফ অ্যারেস্টে স্পষ্ট ভাষায় শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনামায় উল্লেখ রয়েছে যে অভিযুক্ত শ্রীজাতকে গ্রেপ্তার করে আগামী 11 জুন 2026 তারিখের মধ্যে আদালতে সশরীরে হাজির করতে হবে। প্রসঙ্গত, এই আইনি জটিলতার শিকড় 2019 সালে 200 এবং 190 সিআরপিসি ধারায় জনৈক অভিযোগকারীর দায়ের করা পিটিশনের ভিত্তিতে মামলাটি দীর্ঘকাল ধরে বিচার প্রক্রিয়ার অধীনে ছিল। সেই পুরনো মামলার একটি নির্দিষ্ট শুনানিতে হাজির না থাকা বা আইনি কোনো গাফিলতির জেরেই আদালত শেষ পর্যন্ত এই কড়া পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে। পরোয়ানায় শ্রীজাতর বাবার নাম এবং গল্ফ গ্রিনের সঠিক ঠিকানা উল্লেখ করা হয়েছে। সাহিত্য সংস্কৃতির সংবাদ। বিগত প্রায় 4 বছর যাবৎ সারা বিশ্বের বিভিন্ন জায়গাতে চলছে দীর্ঘকালীন যুদ্ধ। রাশিয়া ইউক্রেন থেকে হালের আমেরিকা ইরান ইসরায়েল যুদ্ধ। এছাড়াও দীর্ঘ বছর ধরে চলছে ইসরায়েলের একতরফা গাজা প্যালেস্তাইনের ওপর আক্রমণ। হিংসায় উন্মত্ত এই বিশ্বে এর পরেও প্রতি বছরের মতো এবছরও আজ 23 এপ্রিল শেক্সপিয়ারের জন্ম এবং মৃত্যু দিবস পালিত হবে বিশ্ব পুস্তক দিবস হিসেবে। এবারে হবে 32তম উদযাপন। এই সময়ের বইপত্র, কবিতা, সৃজন, এমনতর কাজকর্ম কি যুদ্ধবিগ্রহে একটু শান্তির প্রলেপ দিতে পারবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। শেষে খেলার খবর। চোট সারিয়ে ফিরেই গোল এমবাপের। আলভাসকে হারিয়ে লিগের লড়াইয়ে বার্সার ঠিক পেছনে রিয়াল মাদ্রিদ। আলভাসকে 2-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়াস জুনিয়র। চাপ বাড়ছে ফিফার ওপর। কোনো উত্তর নেই ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর কাছে। ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর 50 দিন বাকি, কিন্তু এখনও ভারতে বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব কেনেনি কেউ। ভারতে কি আদৌ দেখা যাবে খেলা বিশ্বকাপ? স্টার সোনির মতো চ্যানেলগুলি আগ্রহ না দেখানোই সমস্যা বাড়ছে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।